সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা কার্ডিয়াক সার্জারির আধুনিক চিকিৎসা ধারা এবং সমকালীন যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটি বিষয়ে কথা বলতে চাই। আমরা জানি যে হৃদরোগ এই অসংক্রামক ব্যাধিটি আসলে সবচেয়ে মৃত্যুর প্রধান কারণ এবং বর্তমানে কিন্তু হৃদরোগে আক্রান্তের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। প্রতিনিয়তই কেউ না কেউ হৃদরোগে আক্রান্ত হচ্ছে এবং আসলে কেন আক্রান্ত হচ্ছে এবং পরবর্তী চিকিৎসাটিকে আমরা যদি চিন্তা করি যে এর ফাইনাল যে পাথওয়ে বা ট্রিটমেন্ট সেটি হচ্ছে কার্ডিয়াক সার্জারি অনেক ক্ষেত্রে। এবং কার্ডিয়াক সার্জারি কখন প্রয়োজন হয় এটি নিয়ে কিন্তু অনেকের ভীতি রয়েছে। শুধুমাত্র হৃদরোগ আমরা যে হার্টের যে ব্লক যেটি বলছি সেটিই নয়, বিশেষ করে জন্মগত ত্রুটি এবং ভালভের সমস্যার কারণে কিন্তু কার্ডিয়াক সার্জারি প্রয়োজন হয়। এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় আসতে চাই এবং সবচেয়ে বেশি আসতে চাই সেটি যে হৃদরোগের এই চিকিৎসার যে আধুনিকায়ন এবং বর্তমান বিশ্বের সঙ্গে কার্ডিয়াক সার্জারির কোন জায়গাটিতে আমরা বর্তমানে আছি, কি আসলে ভবিষ্যতে উন্নতি করা যায়, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন প্রফেসর ডাক্তার ফারুক আহমেদ, চিফ কার্ডিয়াক সার্জন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আপনাকে স্বাগত প্রফেসর ডাক্তার ফারুক আহমেদ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন ডাক্তার সৈয়দ আসিফ আরাফাত সাদিক, কনসালটেন্ট কার্ডিয়াক অ্যাওটিক অ্যান্ড মিনিমালি ইনভেসিভ সার্জন, শেফিল্ড টিচিং হসপিটাল, অনারি সিনিয়র লেকচারার, ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য এবং ফ্যাকাল্টি লিড কার্ডিয়াক সার্জারি, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া। ডাক্তার আসিফ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা স্যার শুরুতেই আপনাকে দিয়ে শুরু করি। যেটি বলছিলাম যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কার্ডিয়াক সার্জারির একটি অন্যতম পথিকৃৎ হিসেবে এবং লিড করছেন এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কাজ করছেন এবং আমি যতটুকু শুনেছি আপনারা প্রচুর কেস করছেন। বলা যায় যে আপনার যে টিম 2023 সালে প্রায় 3000-এর উপরে কার্ডিয়াক সার্জারি করেছেন। তো বর্তমানে বাংলাদেশের কার্ডিয়াক সার্জারির প্রেক্ষাপটটি কি, মানে এই রোগীর সংখ্যা কি বাড়ছে, আমরা আসলে কোথায় আছি? আমরা যদি এইভাবে চিন্তা করি, পার্শ্ববর্তী দেশ ভারতে বছরে প্রায় 2.5 লাখের মতো অপারেশন হয় এবং 2.5 লাখ মানে সব ইনক্লুডেড না, অনেক সুযোগ পায় না, হচ্ছে না, আরও দরকার। সেই হিসাবে আমরা যদি 1/10 অফ দ্য সাইজ বা 1/10 অফ দ্য পপুলেশন হিসাব করি গড় অ্যাভারেজে, তাহলে আমাদের তার 1/10 যদি করি আমাদের 25,000 করা উচিত। 2023 সালে আমরা করতে পারছি 18,500, বাড়ছে। এর আগের বছর ছিল 13,000। বেশ একটা বড় ইমপ্রুভমেন্ট, এক বছরে 5,000 ইমপ্রুভমেন্ট, খারাপ না। তো আমাদের এখন জায়গায় রয়ে গেছে আরও করতে হবে গিয়ে যে জিনিসটা হচ্ছে আমাদের এই চিকিৎসাটা মোটামুটি ঢাকা কেন্দ্রিক। একদম ছোট বড় সেন্টার, কোনো সেন্টার যেখানে মাসে 5, 6টা, 8টা অপারেশন হয় আর কোনো সেন্টার মাসে 250-300 অপারেশন হয়, সব মিলে বাংলাদেশে এই মুহূর্তে সেন্টার আছে 34টা। 34টার ভিতর মাত্র 8টা আছে ঢাকার বাইরে, এর ভিতর 4টা হচ্ছে চট্টগ্রামে, বাকি সব ঢাকায়। সো দ্য টাইম হ্যাজ কাম, এটা অ্যাটলিস্ট যে আগের যে 8টা মেডিকেল কলেজ ছিল বাংলাদেশে, প্রথম স্বাধীনতার পর যে প্রথম যে বাংলাদেশে 8টা মেডিকেল কলেজ ছিল, অ্যাটলিস্ট ওইখানে যদি শুরু করা যায় সরকারিভাবে, তাহলে একটা বড় একটি জিনিস কভার হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দর একটি উপাত্ত দিয়ে বর্তমানে বাংলাদেশে কার্ডিয়াক সার্জারির যে ডিস্ট্রিবিউশন সেটি বলেছেন এবং কি পরিমাণ সার্জারি হওয়া দরকার এবং আসলে আমরা কতটুকু করতে পেরেছি সেটি বিষয়ে কথা বলেছেন। ডক্টর সৈয়দ আসিফ আরাফাত, আপনার কাছে যদি আসি, এই যে ডিসেন্ট্রালাইজেশনের বা সেন্টার যেটি কথা বললেন বা অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ সেন্টার, যেটা আপনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে কাজ করছেন শেফিল্ড ইউনিভার্সিটিতে, সেখানকার ব্যবস্থাপনাটি কেমন? সেখানে সেন্টারের সংখ্যা কি আসলে কিভাবে আসলে নিয়ন্ত্রিত হয়? স্যার, একটা নাম্বারের কথা বললেন, 34 সেন্টার্স। এখন ইংল্যান্ডে কার্ডিয়াক সার্জারি সেন্টার হচ্ছে 32টা, 32, এবং সেটা হচ্ছে লন্ডনে শুধু 32টা না, সেটা কিন্তু পুরো ইংল্যান্ডে। এবং এইখানে হচ্ছে যে সেন্টার, ইংল্যান্ডের যে আয়তন সেই তুলনায় ওরা 32 সেন্টার্স আছে এবং এই ডিস্ট্রিবিউশন হয়ে গেছে হচ্ছে পুরো দেশ জুড়ে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, আমাদের সমস্ত সেন্টার হচ্ছে গিয়ে আইদার ঢাকা অথবা চিটং, এই দুটো মেইনলি। চিটংয়ে কিছু আছে, বাট মেইনলি হচ্ছে সব ঢাকা বেসড। তো রোগীদের জন্য কি পরিমাণ কষ্ট হয়ে যায় সেই একেবারে নর্থ বেঙ্গল থেকে ঢাকায় এসে একটা অপারেশন করার। হার্টের সার্জারির অপারেশনটা একদিনের ব্যাপার না, 8 থেকে 10 দিন তাকে হাসপাতালে থাকতে হয়, তার পরবর্তীতে রিকভারি আছে। সে কি পরিমাণ একটা স্ট্রেস। তো এইটা তখনই সম্ভব হবে যখন
গভর্নমেন্ট সেক্টরগুলো যে হাসপাতালগুলো আছে সেখানে কার্ডিয়াক সার্জারি চালু হবে এবং আসলে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টারগুলো বা রেফারেল সেন্টারগুলো তৈরি করা। এক্স্যাক্টলি, মানে আপনাদের ওখানেও সব সেন্টারে কিন্তু সব অপারেশন হয় না। সেটা হয় না, এবং সব সেন্টারে কার্ডিয়াক সার্জারি হয় না। কার্ডিয়াক সার্জারি হয় শুধুমাত্র সুপার টার্সিয়ারি সেন্টারগুলোতে, এবং সেজন্য বললাম মাত্র 32টা, কিন্তু হাসপাতাল তো আছে আরো অনেক। জি, তো সেই রকমভাবে চিন্তা করলে ঢাকা মানে বাংলাদেশের ক্ষেত্রেও যেই হাসপাতালগুলোতে কার্ডিয়াক সার্জারি করা দরকার, অর্থাৎ সরকারি বড় হাসপাতালগুলো, সেখানে যদি ইনভলভ করা শুরু করা যায়, জি, তারপরেই হচ্ছে গিয়ে আমরা এই জিনিসটাকে ডিসেন্ট্রালাইজ করতে পারব। একেবারে যথার্থ বলেছেন ডক্টর আসিফ। আমি স্যার আপনার কাছে যদি একটু ফিরে আসি, আসলে এই কার্ডিয়াক পেশেন্টের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এর পেছনে আসলে মূল কারণগুলো কি? আমাদের আধুনিক জীবন ব্যবস্থা, খাদ্যাভ্যাস, নাকি আসলে সময়ের প্রেক্ষাপট? সবকিছু মিলে প্রথম হচ্ছে স্ট্রেস। আমাদের জীবনে সব লেভেলে, যিনি খেতে ধান চাষ করছেন ওনার থেকে শুরু করে আমি পর্যন্ত সব লেভেলে স্ট্রেস বেড়ে গেছে। সো এইটা একটা রোল প্লে করে। এছাড়া আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন। দুই হচ্ছে খাদ্যাভ্যাসের সাথে সাথে যে আমরা যা খাচ্ছি, কতটুকু খাচ্ছি, মোস্ট অফ দ্য থিংস আর কন্টামিনেটেড। একদম। এত বড় হিউজ পপুলেশনকে ফিড করাতে গিয়ে, খাওয়াতে গিয়ে যে প্রোডাকশন করতে হচ্ছে, ওখানে আর্টিফিশিয়াল জিনিস, সার এবং হচ্ছে, প্লাস কিছু জিনিস অসাধু কিছু জিনিস এর ভিতর চলে আসছে। ফলে এই একটা সর্ট অফ টক্সিক এনভায়রনমেন্ট। একদম। এজ এ হোল এনভায়রনমেন্ট দেখেন, সকালবেলা আগে বাইরে হলে ফ্রেশ লাগতো, এখন কেমন যেন স্টাফি, সারাক্ষণই স্টাফি। তাছাড়া লোকজন সচেতন হচ্ছে, এখন ডাক্তারের কাছে যায়। তার সাথে আপনার ডায়াবেটিসের ইনসিডেন্স বাড়ছে, হাই ব্লাড প্রেশার ইনসিডেন্স বাড়ছে, কায়িক পরিশ্রম কমে গেছে। সবগুলোই দায়ী, সবগুলোর পিছনেই এই কার্ডিয়াক এই বিষয়টা আসলে দায়ী। এবং আমরা যদি স্যার আপনার কাছে জানতে চাই, বর্তমানে বাংলাদেশের যে সেন্টারগুলো বললেন, কার্ডিয়াক সার্জারির স্কোপটি আসলে কি কি, মানে কি কি ধরনের সার্জারি সাধারণত আমাদের এখানে অল রেঞ্জ হয়। আগে ছিল না, এখন বেশি হচ্ছে বাইপাস সার্জারি সবচেয়ে বেশি এসে, তারপরে আছে জন্মগত খুবই সীমিত পর্যায়ে হচ্ছে। প্রচুর রুগী আছে, প্রচুর অপারেশন দরকার, এটার প্রসপেক্ট অ্যান্ড অ্যাসপেক্ট দেখতে হবে। এছাড়া আছে আমাদের আগে ছিল, এখন কমে আসছে রিউমেটিক ফিভার, বাতজনিত কমপ্লিকেশন, ভালভের অপারেশন কিছু আছে। ইদানিং আমাদের দেশের লোকজন কনসাস হচ্ছে, আসছে বয়স্ক লোকদের এজ রিলেটেড কিছু ভালভের সমস্যা, ভালভের অপারেশন। যেমন 18,500-এর ভিতর আপনার ভালভের অপারেশন হচ্ছে গত বছর 2023 সালে ভালভের অপারেশন হচ্ছে প্রায় 1200। আচ্ছা, 1200 ভালভের অপারেশন হয়েছে। জন্মগত রোগের অপারেশন হচ্ছে 2,500-এর একটু বেশি জন্মগত। এটা অনেক স্কোপ রয়ে গেছে এখনো করার জন্য। আর এছাড়া কিছু আনকমন রোগ আছে, যেমন টিউমার, হার্টের টিউমার এবং অন্যান্য জিনিস আছে, কিছু আনকমন জিনিস আছে। সবগুলোই এখন আমাদের বাংলাদেশে, এক্সেপ্ট ফর যে ট্রান্সপ্ল্যান্ট বা ট্রান্সপ্ল্যান্ট রিলেটেড যে হার্ট ফেলিউর সার্জারি, যে এল বেড বা আর বেড, এগুলো আর্টিফিশিয়াল হার্ট, এগুলো হয় না এখন। আর আরেকটা হয়নি এখন, রোবোটিক সার্জারি। রোবোটিক্সও শুরু হয়নি, তো আশা করা হচ্ছে 70 শুরু হবে, রোবোটিকও বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে হবে অবশ্যই, আমরা সে প্রত্যাশা করি। ডাক্তার আসিফ, আপনার কাছে যদি একটু আসতে চাই যে আসলে আপনাদের ইংল্যান্ডে আসলে আধুনিকতার ছোঁয়া কতখানি লেগেছে, মানে কতখানি রোবোটিক সার্জারি থেকে শুরু করে যে আমি বলবো যে ইন কম্পেয়ার টু ইউরোপ, ইংল্যান্ড একটু পিছিয়ে আছে। তবে রোবোটিক সার্জারি তো এখানে এখন অহরহ হচ্ছে, এবং আপনার মোটামুটি সব সেন্টারে লাংসের যে অপারেশনটা, ফুসফুসের, এটা রোবোটিক সার্জারি দিয়ে হয় মোটামুটি। এখন ইউকে সব সেন্টারে রোবোটিক সার্জারি হয়। হার্টের অপারেশনও হচ্ছে, তবে লিমিটেড। অপারেশন হচ্ছে লিমিটেড। আমরা এই বিষয়টিতে আসবো আপনার কাছে। তার আগে স্যার আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কখন একজন সবচেয়ে বেশি অপারেশন তো হচ্ছে, যেটা আমরা সিএবিজি বলছি, কর্নারি আর্টারি বাইপাস গ্রাফট, মানে এই অপারেশনটির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের দেশের মানুষজনকে অনেক বেশি চিন্তিত হতে শেখি। তারা অনেক জায়গায় যাচ্ছেন, সিদ্ধান্তের জন্য ঘুরছেন। বিশেষ করে এখানে কার্ডিয়াক ইন্টারভেনশনিস্টদের একটি রোল রয়েছে, মানে কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জন। এই যে সমন্বিত যে একটি সিদ্ধান্ত, সেটি আসলে কতখানি সহজ করা যায়? এটা একদম সোজা। দেশে বাইপাস সার্জারির প্রসঙ্গ তখনই আসে
যখন এইটা ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট দিয়ে হচ্ছে না, ইন্টারভেনশনে হচ্ছে না, তখন সার্জারি ছাড়া আর কোনো চয়েস নাই সার্জারিতে যেতে। মোটামুটি এই হচ্ছে বেসলাইন। আবার কিছু কিছু আছে যেমন বাইপাসও করা যায়, স্ট্যান্টিংও করা যায়। ইন দ্যাট কেস কনসালটেন্টস ওপিনিয়ন অ্যান্ড পেশেন্টস চয়েস, সেক্ষেত্রে আসলে ওইটা দুইটার একটা কাজ করে। কিন্তু কিছু ডেফিনিট আছে যে এভিডেন্স বেসড ইন্ডিকেশন আছে, সর্ট অফ রিকমেন্ডেশন বলে আমরা, রিকমেন্ডেশন এগুলো বাইপাস করতে হবে। আচ্ছা, বাইপাসের ক্ষেত্রে স্যার যে আধুনিকায়ন আমরা দেখেছি যে এখন মিনিমালি ইনভেসিভ সার্জারি হচ্ছে। আগে দেখা যাচ্ছে যে মানে বাইপাস অপারেশন করার আগে সবাই বিদায় নিয়ে আসতো বাসা থেকে, যে আসলে বোধহয় আর দেখা হবে কি হবে না, কিন্তু সেটির ধারা অনেক পরিবর্তিত হচ্ছে। আপনাকে এখানে আমি আগেই বলে ফেলি যে এখন আমরা রোগীকে সাধারণত পজিটিভ দিকটা বলি, যেমন 98-99% সাকসেস রেট বলি, আর আমাদের মেডিকেল ইয়েতে আমরা এটা সবসময় মর্টালিটি রেট বলি। তো মর্টালিটি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড মর্টালিটি রেট হচ্ছে 1-2%। আমাদের দেশে ইট ইজ অ্যারাউন্ড 1%। 1%, তো সেটা তো অনেক, আমি বলবো যে পৃথিবীর সবার সাথে আমরা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সেটি একেবারেই সম্পৃক্ত। আচ্ছা স্যার, আরেকটি বিষয় যেটি আসলে জানতে চাই যে আসলে এই যে ভীতিটি কাজ করে রোগীর পেছনে, মানে সার্জারির, মানে হার্টের সার্জারি, অন্যান্য সার্জারির কথা আমরা যদি বাদও দেই, কিন্তু হার্টের সার্জারির কথা শুনলেই মানুষ অনেকটা পিছিয়ে যায়। হাসলাম এই জন্য যে একটা সময় ছিল হার্ট মানে গেছে, অপারেশন করতে হবে, হইলে হইলো, না হলে নাই, এরকম একটা সিচুয়েশন, ছেড়ে দেওয়ার মতো অবস্থা। এখন দাঁড়াচ্ছে আল্লাহ না করুক অ্যাক্সিডেন্টাল রোগী মরবে কেন। আর আগে ছিল অনেকটা মরাটা, বাচ্চাটা যদি বাঁচলো এই হিসাবে। এখন এটা অনেক সেফ হয়ে গেছে, সেফলি করা যায়, প্রবলেম হয় না। যার জন্য তবে একটা জিনিস সবাই, যেমন ধরেন যার ক্যান্সার আছে তাকে যখন চিকিৎসার জন্য বলা হয় তখন সে একটু ইয়ে করে যে আচ্ছা ঠিক আছে করাবো, দেখি পয়সা জোগাড় করি, দেখি চর অপেক্ষা করে। হার্টের বা ব্রেন টিউমার হয়েছে, তখন তাকে বলে সে বলে দেখতেছে 2-3 সন্ধ্যে। তো যখন বলা হয় হার্টের বলার সাথে সাথে সবাই আতঙ্কিত হয়ে যায়। মনে হচ্ছে, আমি অন্যভাবে বলি, হার্টটা যতক্ষণ চলছে তখন আমি জীবিত অনেক চলছে, মরলে বন্ধ হলে মরা। আমার ক্ষেত্রে এই প্রযোজ্য। আমি রুগীদের বলি এটা কমন একটা জিনিস, বলে এটা এমন না যে ফুচকা খেতে যাবো, যে একটা ফুচকা খেয়ে আসি একটু, এরকম না। ডেফিনেটলি রেজাল্ট ভালো, তার জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়, স্ট্রেস হয়, টেনশন হয়, সাকসেস রেটও ভালো, যার জন্য পেশেন্টের সময় দিতে হয়, বুঝাইতে হয়। একদমই, এই কাউন্সেলিংটা খুবই জরুরি। আমি একটু যদি আসিফ আপনার কাছে আসি, যে নিউয়ার যে টেকনিকগুলো রয়েছে সিবিজির ক্ষেত্রে, যার কারণে হয়তো কিছুটা সংখ্যা কমেছে, তার মধ্যে মিনিমালি ইনভেসিভ, আপনি নিজেও একজন মিনিমালি ইনভেসিভ সার্জন হিসেবে কাজ করছেন, এই পদ্ধতিটা কিভাবে আসলে কাজ করছে এবং এতে সুবিধার বা অসুবিধাটা কি আসলে? মিনিমাল ইনভেসিভের কনসেপ্টটা ছিল হচ্ছে লাং সার্জারি থেকে। যখন ফুসফুসের অপারেশন করতো, আগে বুকের বা পাশ বা ডান পাশ কেটে ফুসফুসে অপারেশন করা হতো। তো দেখা গেল যে ওই অপারেশনটাকে ওরা 3টা বা 2টো ছোট ছিদ্র করে ক্যামেরার সাহায্যে, ইনস্ট্রুমেন্টের সাহায্যে অপারেশনটা করতে পারছে। ওই কনসেপ্টটা তখন ইউটিলাইজ করা শুরু করলো যে আচ্ছা এটাকে আমরা হার্টে করতে পারি কিনা, এবং সেই কনসেপ্ট থেকেই মিনিমাল ইনভেসিভের অপশন আসছে। এবং এখানে পুরো বুক না কেটে বুকের অর্ধেক অংশ কেটে, অথবা বুকের বাঁ পাশে অথবা ডান পাশে কেটে বিভিন্ন ধরনের অপারেশন করা হয়। যেটা সবচেয়ে বড় সুবিধা হয় সেটা হচ্ছে রোগীর রিকভারি বা অপারেশন পরবর্তী বাড়ি যাওয়ার সময়টা এটা কমে যায়। হ্যাঁ, তো হাসপাতালে থাকতে হয় কম, তবে অপারেশনের কোয়ালিটি সবসময় একই রকম হয় না মিনিমাল ইনভেসিভে। এই জন্য মিনিমাল ইনভেসিভ যারা সার্জন, যারা প্র্যাকটিস করেন, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জানা কখন মিনিমাল ইনভেসিভ করা যাবে না। এই জিনিসটা তাদেরকে জানতে হবে, কারণ সব কেস মিনিমাল ইনভেসিভ করা সম্ভব না। পেশেন্ট সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, এবং এটা হচ্ছে পেশেন্টের জন্য বেটার কোনটা সেটা আগে চিন্তা করতে হবে। সেইভাবে চিন্তা করে মিনিমাল ইনভেসিভ, এবং মিনিমাল ইনভেসিভ সার্জারির যে স্টেজে আগাচ্ছে, আমি মনে করি যে অ্যাটলিস্ট এখন মিনিমাল ইনভেসিভ না করব এইটা চিন্তা করতে হয় প্রথমে, যে কেন করছি না, কেন এটা মিনিমাল ইনভেসিভ না করে ফুল স্টানোটমি করে বা পুরো বুক কেটে করছি। তো এটা বাংলাদেশেও খুব ভালো মতো এগিয়ে গেছে এবং অনেক সেন্টারে এটা প্র্যাকটিস করছে, এবং ইটস ডুইং রিয়েলি ওয়ার্ল্ড ক্লাস জব। অসংখ্য ধন্যবাদ এটা সম্পর্কে বলো। স্যার, আমি আপনার কাছে যদি একটু আসি, যে
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আপনি চিফ কার্ডিয়াক সার্জন হিসেবে আছেন, সেখানে যে আধুনিক পদ্ধতিগুলো রয়েছে সেটির প্রয়োগটি কেমন হচ্ছে? এবং আরেকটি বিষয় হচ্ছে যে শুধু অপারেশনটি নয়, অপারেশনের আগের যে কিছু প্রিপারেশন রয়েছে, বিশেষ করে রোগীর কিছু প্রি অপারেটিভ যে সিলেক্টিভ কিছু বিষয়গুলো রয়েছে, সেগুলোর ব্যাপারে কতখানি গুরুত্ব আপনারা দিয়ে থাকেন? আমাদের হার্ট ফাউন্ডেশনের প্রচুর অপারেশন আমাদের সর্ট অফ একটা স্ট্রিক্ট প্রটোকল ফলো করি আমরা। যেমন অপারেশনের আগে চেক লিস্ট আছে, চেক আপ, বিভিন্ন জিনিস দেখে নিই আমরা। যদি যেমন কিডনি দেখতে হয়, ফুসফুস দেখতে হয়, ব্রেনের রক্তনালী দেখতে হয়, থাইরয়েড সম্পর্কিত জটিলতা আছে কিনা, সবগুলো আমরা আগে দেখে নিই। যদি ওগুলো চিকিৎসা লাগে ওগুলো আগে চিকিৎসা করে নিই। এবং আমরা হসপিটাল স্টেটা কমানোর জন্য সব রেট ঠিক হয়ে গেলে ভর্তি করে 2-1 দিনের ভিতরে অপারেশন করে, মানে ভর্তি করে বসায় না রাখে, তাড়াতাড়ি অপারেশন করে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া। এইটা হচ্ছে আমাদের পলিসি 1। 2 হচ্ছে কার্ডিয়াক সার্জারি, হি উইল এগ্রি উইথ মি যে সাকসেস ডিপেন্ডস অন দ্য আইসিইউ। একদম। যত ভালো সার্জারি করি, আমার আইসিইউ সাপোর্ট ভালো না হলে পেশেন্ট বাঁচবে না। সো আইসিইউ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এবং আইসিইউর আরেকটা জিনিস আছে, ওরা আমরা সবাই একটা বলি, আইসিইউতে ইউ হ্যাভ টু প্লে অ্যাহেড অফ দ্য গেম। একটা কমপ্লিকেশন শুরু হওয়ার পরে ইন্টারভেন করলে যা রেজাল্ট, আগে থেকে অ্যান্টিসিপেট করতে হবে যে এটা ঘটতে যাচ্ছে, এটা ঘটবে, এটা কারেক্ট করতে হবে। এটা কারেক্ট করলে আইসিইউ বিকাম স্মুথার। এটা আমাদের দেশে আইসিইউ ম্যান পাওয়ার শর্টেজ আছে, এটি আসলে এই সেক্টর ডেভেলপ করার প্রচুর স্কোপ রয়েছে এখানে। মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটটা, যেটা অপারেশনের পরে যেতে হয়, ওইটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। ওইটা ইমপ্রুভ করলে রেজাল্ট আরও ভালো হবে, আরও স্কোপ আছে আমাদের দেশে এটা ইমপ্রুভ। অবশ্যই অবশ্যই সেই বিষয়টা আমি একই প্রশ্ন নিয়ে ডক্টর আসিফ আপনার কাছে আসতে পারি যে পোস্ট কার্ডিয়াক আমি আসলে বলতে যাচ্ছিলাম স্যার এই কথা প্রসঙ্গে, যেটা হচ্ছে যে হার্টের সার্জারি সাধারণত 2 ধরনের। একটা হচ্ছে ইমার্জেন্সি বা আর্জেন্টলি করতে হয়, আর একটা হচ্ছে ইলেকটিভলি। যেই সব পেশেন্ট ইলেকটিভ হয় ওগুলাকে আমরা সবসময়, ইংল্যান্ডে কিন্তু একটা দিন এক্সট্রা থাকা ইজ ভেরি এক্সপেন্সিভ। হাসপাতালের জন্য যে কস্টটা, এটা অনেক বেশি। যার কারণে আমাদের সবসময় চেষ্টা থাকে যে রোগীর হাসপাতালে থাকার সময়টাকে কিভাবে মিনিমাইজ করা যায়, এবং সেটা করতে গেলে ওইভাবে প্রিপারেশন করতে হয়। তো যেটা বলতে চাচ্ছিলাম, যখন ইমার্জেন্সি বা আর্জেন্ট পেশেন্টগুলো আসে, সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু লিবারাল থাকতে হয়, যে আমরা কিন্তু সব কিছু অপটিমাইজ করা সম্ভব তা না, কারণ তখন রোগীর জীবন হচ্ছে গিয়ে একেবারে সন্ধিক্ষণে। আর যখন ইলেকটিভ যে পেশেন্টগুলো হয়, এক্ষেত্রে যতটা অপটিমাইজ করা সম্ভব সেভাবে করে রোগীর ক্ষেত্রে অপারেশন করা হয়। যে পার্থক্যটি বলবো না, আমি বলবো যে যে জিনিসের উপর খুব বেশি জোর দেওয়া হয় ইংল্যান্ডে, সেটা হচ্ছে পরবর্তীতে রোগীর রিকভারি। যে অপারেশন হয়ে যাওয়ার পরে সে তার সুস্থ লাইফে ফেরত যাওয়া পর্যন্ত, তার মানে 6 সপ্তাহ থেকে 3 মাস, এই সময়টুকু তার কী পরিমাণ সাপোর্ট লাগবে, সেই জিনিসগুলোর ক্ষেত্রে একটা এক্সটেন্ডেড রিহ্যাব প্রোগ্রাম থাকে, যেটার মাধ্যমে তাদেরকে সেই সাপোর্টটুকু দেওয়া হয়। এবং যার কারণে তারা কি হয় যে ইয়াং পেশেন্ট তো ম্যাক্সিমাম দেখা যায় যে যারা অ্যাক্টিভ, তারা তাদের অ্যাক্টিভ লাইফে ফেরত যাওয়াটা জন্য যা হেল্প, কারণ আমাদের সাথে তাদের সম্পর্ক থাকে 7 দিনের, যত তারা হাসপাতালে থাকে। এরপরে তাদের সাথে আমার আবার দেখা হয় 6 সপ্তাহ পরে একটা ফার্স্ট, এবং তারপরে তারা আমাদের থেকে ছুটি হয়ে যায়, এবং বাকি ফলো আপটা হয় কমিউনিটিতে, এবং ওই রিহ্যাবটা হচ্ছে কমিউনিটি বেসড রিহ্যাব। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর ফারুক আহমেদ এবং ডক্টর আসিফ। প্রফেসর ডক্টর ফারুক আহমেদ স্যার, আপনাকে আসলে আসতে চাই, সেটি হচ্ছে যে ডক্টর আসিফ যেটি বললেন যে একটা পোস্ট কার্ডিয়াক কেয়ার এবং রিহ্যাবিলিটেশনের কথা, আমাদের দেশে আসলে এই জায়গাটিতে আমরা কোথায় আছি? বিশেষ করে আমি বলবো যে কার্ডিয়াক সার্জারির পর আইসিইউ কথাটা আপনি বলেছেন, কিন্তু কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ক্ষেত্রে কতটুকু কাজ করছে? আমাদের দেশে কার্ডিয়াক রিহ্যাব আছে, তবে এখনও আরও অনেক দূর যেতে হবে। একদম ফুল ফ্লেজেড কার্ডিয়াক রিহ্যাব সেন্টার ইউজুয়ালি ইট ইজ অ্যাটাচ টু দ্য সেন্টার, কার্ডিয়াক সেন্টারের সাথেই থাকে, ওইখানেই করা হয়। তো এটা ডেভেলপ করতে হবে, আমাদের আছে লোকজন কাজ করছে আমাদের দেশে, হবে ইনশাল্লাহ, ভবিষ্যতে হবে। এখন হচ্ছে স্বল্প পরিসরে হচ্ছে। আরেকটা কথা যদি জিজ্ঞেস করি যে বেশ করে কার্ডিয়াক সার্জারি সফল হওয়ার পর সেখানে তো আসলে তার জার্নিটি শেষ হয়ে যায় না, বরঞ্চ তাকে তার জীবনধারার পরিবর্তন এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে আসেন, ফলো আপ নিয়ে আসেন, কি কি ওষুধ খেতে হবে সেগুলো নিয়ে আসেন। এই বিষয়টি যদি আমাদেরকে, যেটা হয় ডিসচার্জে যে পরিমাণ ওষুধ থাকে, যে 6 সপ্তাহ পরে যখন ফার্স্ট ফলো আপে অনেক ওষুধ কমে যায়, তারপরে এর পরের ফলো আপে আরও কমে যাবে। অল্প কিছু কিন্তু কিছু খেতে হবে। আপনি একটা গাড়ি কিনলে
তেল মোবিল দিতে ঠিক রাখতে হবে, এটার জন্য ঠিক মতো দেখতে হবে, সার্ভিসিং করতে হবে, দেখে চালাতে হবে, আপনার গাড়ি 20 বছর যাবে। আর যে গাড়ি চালায় রেকলেস চালায় 3 বছর পরে গাড়ি নষ্ট হয়ে যায়। এটা কিন্তু গাড়ির দোষ না, একই গাড়ি একজনের কাছে 20 বছর যায়, একজনের কাছে 3 বছর যায়। মানে হচ্ছে যেহেতু রোগ হয়েছে কিছু কারণ ছিল, সবগুলো ঠিক করে জীবন পদ্ধতিতে ঝামেলা ছিল, জীবন পদ্ধতি নিয়মিত করা মানে মোর ডিসিপ্লিন, ধর্মীয়ভাবে বা সামাজিক বলতে ডিসিপ্লিন লাইফ, খাওয়া দাওয়া ডিসিপ্লিন, ওষুধ নিয়মিত খাওয়া, নিয়মিত চেক আপ করলে ইনশাল্লাহ রোগী ভালো থাকে, অসুবিধা হয় না। এইটা আর এইটার প্রথম পার্টটা হচ্ছে রিহ্যাব, অপারেশনের পরে ডিসচার্জ হওয়ার পরে প্রথম রিহ্যাব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার এই বিষয়টি নিয়ে। ডাক্তার আসিফ, আমি যেটি আসলে আপনার কাছে বলতে চাই যে বিশেষ করে এই যে অপারেশনের পেশেন্টগুলো পরবর্তীতে যখন আপনাদের কাছে আসে, তাদের জীবনযাত্রা পরিবর্তন সম্পর্কে স্যার বলবেন, তাদের আসলে আবার পুনরায় আক্রান্ত হওয়ার সংখ্যাটি কেমন, বা অনেকে আতঙ্কে থাকেন যে আমি একটা হার্টের আমার একটা সিবিজি হয়েছে, আমার জীবন অনেক লিমিটেশন চলে আসলো বুঝি, এই জায়গাটিকে আসলে কিভাবে আপনারা কোপ আপ করেন? একটা জিনিস আমি আমার রোগীদেরকে সবসময় বলি যারা আমার কাছে অপারেশনের জন্য আসে, যে তোমাকে আমি অপারেশন করতে যাচ্ছি এই কারণেই যাতে তুমি একেবারে স্বাভাবিক লাইফে ফেরত যেতে পারো। তুমি যদি স্বাভাবিক লাইফে ফেরত নাই যেতে পারো তাহলে তোমার এত কষ্ট করে অপারেশন করার দরকারটা কি? সো স্যার যে কথাটা বলছিলেন না, যে 3টা জিনিস, ডায়েট, ড্রাগস আর এক্সারসাইজ, এই 3টা যদি করা হয় জীবনের জন্য মানে অ্যাটলিস্ট এই অপারেশনটা সাকসেসফুল থাকবে। আর যে কথাটা বললেন যে ফেরত আসার ব্যাপারটা বা রিডু, এটা ডিপেন্ড করে কি অপারেশন হচ্ছে তার উপর। সাধারণত বাইপাস সার্জারিগুলোর ক্ষেত্রে রিডুর চান্স অনেক কম, হয়তো বা একবার বাইপাস হলে 15-20 বছরের জন্য সাধারণত আর ভবিষ্যতে প্রবলেম হয় না, যদি হয়ও তখন স্টেন করার অপশন থাকে। হ্যাঁ, কিন্তু ভালভের সার্জারিগুলোর ক্ষেত্রে ডিপেন্ড করে কি ধরনের ভালভ ব্যবহার করা হয়েছে। যেমন যদি 2 ধরনের ভালভ আমরা ব্যবহার করি, তার মধ্যে এক ধরনের ভালভকে আমরা বলি টিস্যু ভালভ, এইটার একটা লঞ্জিভিটি লিমিটেড 10 থেকে 12 বছর। জি। তো এইটা যদি কেউ ইউজ করে 12 বছর পরে তাকে আসতেই হবে। আর কেউ যদি মেকানিক্যাল ভালভ ইউজ করে সেটা সাধারণত লাইফ লং থাকে। হ্যাঁ, আবার কিছু অপারেশন আছে যেমন হচ্ছে যে হার্টের টিউমার বা হার্টের ছিদ্র, এটা যখন একবার ফিক্সড হয়ে গেল আর ফেরত আসার এটা আসলে কোনো কারণ নেই যদি অপারেশন ঠিক মতো হয়। জি স্যার, আমি যদি একটু জানতে চাই যে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি একটা বড় একটি উইং, বিশেষ করে যতখানি হওয়া প্রয়োজন সে তুলনায় আমাদের সংখ্যাটি অপ্রতুল, সেন্টারের সংখ্যা অপ্রতুল, সেন্টারের প্রচুর, ম্যান পাওয়ারও অপ্রতুল, রোগী প্রচুর। কি করা যায় স্যার এই ক্ষেত্রে? এটা সে আবার আমাদেরকে প্রথম হচ্ছে সরকারি পর্যায়ে আগে আসতে হবে, তারপর বেসরকারি পর্যায়ে যারা আছে তাদেরকে আসতে হবে। সেন্টারটা এটা একটা বড় জিনিস হচ্ছে এটাতে খরচ বেশি হয়, সময় বেশি লাগে। অ্যাডাল্টের রিকভারি যত তাড়াতাড়ি যত সুবিধা হয়, বা স্বাভাবিকভাবে ছোটো একটা বাচ্চা আমরা বলি যে তার সব সিস্টেমস আর নট ওয়েল ডেভেলপড লাইক দ্যাট অফ অ্যাডাল্ট, তার ইমিউন সিস্টেমও দুর্বল থাকে, সব সিস্টেমই তার দুর্বল থাকে, সেগুলো সাপোর্ট দেওয়া। এবং আমাদের কার্ডিয়াক সার্জারির কথা আছে নট টু ট্রিট দ্যাম এজ মিনিয়েচার অ্যাডাল্ট। আমরা যে কোনো ওষুধ হিসাব করি পার কেজি পার হিসাবে, এটা ইজ নট দ্যাট, ওদের ফিজিওলজি আলাদা, ফিজিওলজি এক্স্যাক্টলি। যার জন্য ওইটা সাপোর্ট লাগে, এবং এটা বোঝার জন্য লোকজন ট্রেন ম্যান পাওয়ার যথেষ্ট ঘাটতি আছে। এই সেক্টর আগানোর অনেক অত্যন্ত লিমিটেড অপারেশন হয় আমাদের দেশে, তাও গত বছর প্রায় 2500-এর উপরে অপারেশন হয়েছে। এটা আরও প্রচুর অপারেশনের স্কোপ রয়েছে এই জায়গায় আসার জন্য। স্যার একটা জিনিস আপনাকে যেটা বলতে চাচ্ছিলেন সেটা হচ্ছে যে স্যার যে কথাটা বললেন না যে এটা আসলে খুব মানে এই সেন্টারটা আসলে খুব কমপ্লেক্স, এটা কিন্তু অ্যাডাল্ট সার্জারির মতো অত সহজ না। এবং এটার রিফ্লেক্টটা কেন বলতে যাচ্ছি, যে কারণে ইংল্যান্ডে যতগুলো 32টা বললাম কার্ডিয়াক সেন্টার আছে, তার মধ্যে মাত্র 10 থেকে 12টার মধ্যে পিডিয়াট্রিক সার্জারি হয়। কারণ সবগুলো কার্ডিয়াক সেন্টার পিডিয়াট্রিক করার জন্য ওইভাবে সেট আপ করা নেই। এই সেট আপটা খুবই এক্সপেন্সিভ এবং সেট আপটা খুব কমপ্লেক্স, যার কারণে যে পরিমাণ গভর্নমেন্ট সাপোর্ট এখানে দরকার, অ্যাডাল্টে তার তুলনায় অত সাপোর্ট দরকার না। এবং সেটাই আর কি স্যার যে জিনিসটা হাইলাইট করতে চাইলেন যে আমাদের দেশের প্রেক্ষাপটে। জি একেবারে যথার্থ বলেছেন স্যার। আমি আপনার কাছে যদি জানতে চাই এটা টিম ওয়ার্ক নিয়ে, বিশেষ করে কার্ডিয়াক সার্জারি ইজ এন টোটাল আউটকাম অফ এন টিম ওয়ার্ক, যেখানে অনেকগুলো উইং রয়েছে। কোনো সন্দেহ নেই, শুধু আমরা যখন কাজ করি একটা হচ্ছে সার্জিক্যাল টিম, বাট বেসিক্যালি পুরো সার্জারিটা হচ্ছে টিম ওয়ার্ক, অ্যান্ড সার্জন ইজ দ্য টিম লিডার। সার্জনের সাথে যে আরও 3টা গ্রুপ থাকে, অ্যানেস্থেশিয়া, পারফিউশন এবং নার্সিং, স্ক্রাব নার্স অ্যান্ড ফ্লোর নার্স, পারফিউশনিস্ট, অ্যানেস্থেসিস্ট।
সিনক্রোনাসলি একসাথে কাজ করতে হবে। একজন যদি মিস করে, একজন স্লিপ করে, একজন দুর্বল থাকে, তাহলে কিন্তু আউটকাম হবে না। চারজনকে সমান তালে এক্সপার্টাইজ ঠিক থাকতে হবে, এক্সপার্ট হতে হবে, কোঅর্ডিনেট করে কাজ করতে হবে, তাইলে অসুবিধা হয় না। বেসিক্যালি ইটস এ টিম ওয়ার্ক। এখানে কেউ ইন্ডিভিজুয়ালি, ইটস নট, ইংরেজিতে আমরা বলি ইটস নট এ ওয়ান ম্যান শো। এক্স্যাক্টলি, ইটস এ টিম ওয়ার্ক অ্যান্ড সার্জন ইজ দ্য টিম লিডার, দ্যাটস অল। সেটি খুবই চমৎকার করে বললেন। আমি একই সঙ্গে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে টিম ওয়ার্কটির কথা বললেন, যে একই সঙ্গে কাজ করার পরবর্তীতে আসলে এই টিম ওয়ার্কের এই যে দক্ষ জনশক্তি গড়ার পেছনে, যেটি আসলে আমরা মাঝে মাঝে এখানে অভাব বোধ করি, সেখানে আসলে এটা কিভাবে নিয়ন্ত্রিত হয় এই যে পুরো একটি টিম? এখানে স্যার একটা বললেন হচ্ছে ওটির মধ্যে একটা টিম ওয়ার্ক, যেটা অপারেশন থিয়েটারে, কিন্তু তার বাইরেও কিন্তু একটা টিম ওয়ার্ক আছে। এবং সেই টিম ওয়ার্কের ক্ষেত্রেই কিন্তু হচ্ছে যে আমাদের ল্যাকিংসটা, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো ল্যাকিংস বলবো, বা যেখানে আমরা একটু পিছিয়ে আছি, সেটা হচ্ছে যে ওটির বাইরে, ওটির ভিতরে কিন্তু এ ক্লাস ওয়ার্ল্ড ক্লাস জব হচ্ছে এখানে, এবং টিম ওয়ার্ক এভরিথিং ফাইন, কিন্তু ওটির বাইরে যে ম্যান পাওয়ারটা দরকার, যেমন বললাম রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি, সোশ্যাল সাপোর্ট, তারপর হচ্ছে গিয়ে রোগীর মেন্টাল সাপোর্ট, এই এগুলো কিন্তু হচ্ছে গিয়ে এটাও আরেকটা টিম ওয়ার্ক। এবং সেইখানে হচ্ছে গিয়ে ম্যান পাওয়ারটা ডেভেলপ করতে গেলে একেবারে গোড়া থেকে আসতে হবে। কার্ডিয়াক সার্জারি একটা সেন্টার শুধু সার্জন দিয়ে চলে বা অ্যানেস্থেসিস্ট দিয়ে চলে তা না, তার সাথে যে আনুষঙ্গিক যেটা, এই জিনিসগুলো শুধুমাত্র তখনই সম্ভব যখন হচ্ছে যে গভর্নমেন্ট থেকে একটা স্ট্রং সাপোর্ট থাকবে, ব্যাকআপ থাকবে, সাপোর্ট থাকবে। স্যার, স্বাস্থ্য সংস্কারের বিষয় চলছে সমগ্র দেশে, তো কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে কি ধরনের সংস্কার প্রত্যাশা করেন? মানে আসলে একেবারেই যদি আমরা সমগ্র দেশের একটি আন্ডার কাভার নিয়ে আসতে চাই একই ছাতার নিচে, তাহলে কি ধরনের প্রত্যাশা? আসলে প্রথম আমাদের ছিল একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল, কিন্তু এটা পরে থেমে গেছে, যেমন স্ট্রেংথেনিং অফ 8 কার্ডিয়াক সেন্টার্স আউটসাইড ঢাকা। এর ভিতরে আগের যে প্রথম যে 8টা মেডিকেল কলেজ ছিল, এটা নেওয়া হচ্ছিল, সেদিন কথা হচ্ছিল ডিজি মেডিকেলের সাথে, তারা সম্ভবত এটাতে আবার শুরু করবে, কাজ করবে। প্রথম হলো একটু ঢাকা বেস না, সংস্কারের দিকে প্রথম হলো আমাদের পুরানো 8টা মেডিকেল কলেজ আছে, অ্যাজ এ মেডিকেল কলেজের সব সেট আপসও এখানে একটা কার্ডিয়াক ইউনিট করতে হবে। সেটার জন্য মোটামুটি প্রস্তুতি হচ্ছিল, প্ল্যানিং করা হয়েছিল, আগানো আছে। এখন ফান্ডিং অ্যান্ড প্রকিউরমেন্ট, ম্যান পাওয়ার দিলে এটা করা যাবে এক। এবং আমাদের যাদের ম্যান পাওয়ার আছে তাদের ট্রেনিংয়ের ব্যাপারে দেশে এবং বিদেশে, দেশে যা কাজ করছি দেশে কাজ করি, হলো বিদেশে অর্গানাইজড বা প্ল্যান্ড ওয়েতে। যেমন এক সময় ছিল, কোনো এক সময় WHO থেকে বলা হচ্ছিল, যখন স্কলারশিপ দেওয়া হতো তখন বাংলাদেশে বলছিল যে তুমি স্কলারশিপগুলো আমাকে দাও, আর বাংলাদেশে বলছিল আমাদের কোন কোন সেক্টরে কত ডেভেলপ করে, অল সেক্টরস 1 বছরের জন্য ডেভেলপমেন্টটা ইউরোপে, জাপানে, আমেরিকায় পাঠানো হচ্ছিল, অ্যান্ড দ্যাট ওয়ার্ল্ড। যদি এইরকমও কিছু করা যায়, মানে আমার বাইরে যেতে হবে, দেখতে হবে, একটু দেখতে হবে, বাইরে যেতে হবে, দেখতে হবে পৃথিবী কোথায় যাচ্ছে, কীভাবে যাচ্ছে দেখতে হবে জিনিসগুলো। 3 নম্বর হচ্ছে ইকুইপমেন্টস অ্যান্ড আদার্স, স্পেশালি যে হাইটেক জিনিস, যে যারা সুপার স্পেশালিটি, সবগুলোতে না কিছু জিনিস লাইফ সেভিং, ওগুলোকে ট্যাক্সের বাইরে রাখতে হবে। একদম ট্যাক্সের বাইরে হলে যে লাইফ সেভিং ইকুইপমেন্টস, দাম অনেক কমে, সহজ হবে, আর সহজ হবে, দাম কমে আসবে, অ্যাফোর্ডেবল হবে এই জিনিসগুলো। এবং স্বাভাবিকভাবে আপনার স্বাস্থ্য তদারকি এবং অ্যাকাউন্টেবিলিটি, তদারকিও থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, এন্ড অফ দ্য ডে রিওয়ার্ড থাকতে হবে। এটি খুব চমৎকার করে বলেছেন যে আসলে সত্যিকার অর্থে যদি প্রপার রিকগনিশন না থাকে তাহলে কিন্তু সে কাজটি করে বেশি দূর এগোতে পারবে না। ডক্টর আসিফ, আপনার কাছে যেটা আসতে চাই যে আমাদের রিসার্চ এবং যে মানে এভিডেন্স বেসড যে প্র্যাকটিস, সেই জায়গাটিতে আসলে কিছুটা কমতি রয়েছে। দেখা যাচ্ছে যে কেসগুলো প্রচুর হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী আসলে কি আমরা রিসার্চের দিক থেকে কতখানি আরো একটু আগাতে পারি? আমি বলবো যে রিসার্চ কিন্তু হচ্ছে, বিশেষ করে স্যারের যে ইনস্টিটিউট, এখানে এটাতে প্রতিনিয়ত রিসার্চ হচ্ছে এখানে। তবে এভিডেন্স বেসড প্র্যাকটিসের সেট আপটা হয় হচ্ছে একটা এমডিটি সেট আপ দিয়ে। তার মানে হচ্ছে যে আপনার কাছে যখন একটা রোগী আসলো হার্টের ব্লক নিয়ে, আপনি একা ডিসিশন নিয়ে নিলেন যে আমি রোগীর স্টেন্ট করে দিব, বা আপনি একা ডিসিশন নিয়ে নিলেন আমি রোগীর বাইপাস করে দিব, এটা কিন্তু ঠিক না। এটা একটা এমডিটি সেট আপ দিয়ে যাবে, যেখানে কার্ডিওলজি, মাল্টিডিসিপ্লিনারি কার্ডিওলজি থাকবে, সার্জন থাকবে, অ্যানেস্থেটিস্ট থাকবে, এবং তারা সবাই মিলে ঠিক করবে যে রোগীর জন্য কোনটা সেফ।
তারপর আমরা রোগীকে যখন অপশন দেওয়া হবে, রোগী বলতে পারে যে না আমি অপারেশন নিব না বা আমি স্টেন্ট করব না, তাকে কিছুটা অপশন, হ্যাঁ তাকে অপশন দিতে হবে। কিন্তু এটা এবং এইটাই তখনই হয় এভিডেন্স বেসড প্র্যাকটিসটা হয়। যখন আপনি একা করছেন তখন তো বায়াস হয়ে যায়, তখন এভিডেন্স বেসড প্র্যাকটিস হয় না। এটা একটা জিনিস আছে। আর রিসার্চের ব্যাপারে প্রতিনিয়ত পাবলিকেশন আসছে, শুধু এখানে না দেশের বাইরেও পাবলিকেশন হচ্ছে, এবং সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের দেশ ভালো এবং ভালো করছে। হ্যাঁ, কারণ আমাদের দেশের রেজাল্ট অনেক ভালো। যেমন স্যারের যে সেন্টার যেখানে 3000-এর উপরে কেস হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ বড় একটা নাম্বার কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে। ইংল্যান্ডের কোনো সেন্টারে এত কেস হয় না। ম্যাক্সিমাম কেস হয় যে সবচেয়ে বড় সেন্টার সেটা হচ্ছে 2022-র মতো। তো যার কারণে স্যারের সেন্টারে যে কেসটা হয় এবং ওনারা যে পরিমাণটি আরো বেশি, হ্যাঁ এক্স্যাক্টলি, রিসার্চের স্কোপ অনেক বেশি। জি, অসংখ্য ধন্যবাদ আসিফ। আমি একেবারে শেষ পর্যায়ে স্যার আপনার কাছ থেকে জাস্ট শুধু টেক হোম মেসেজ নিয়ে যেতে চাই, কার্ডিয়াক যারা পেশেন্ট রয়েছে তারা কিভাবে তাদের জীবনযাপন করবে, সুস্থ থাকবে। না, জীবনযাপন আমাদের আগে যে ছিল মোরালস ভ্যালুস, যে সেগুলো খাওয়া দাওয়া নিয়মিত, মানে আজকাল জাঙ্ক ফুড বেড়ে গেছে, যদি প্রাকৃতিক ইয়েতে চলে আসে, সবজি বেশি, ভাত কম, নিয়মিত আর কিছু না। ছোটবেলা সকালে হাঁটতাম, বিকালে খেলাধুলা করতাম, সেই জায়গাটি কায়িক পরিশ্রমে আসতে হবে। তারপর অসুখের দিক দিয়ে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রেশারটাকে নিয়ন্ত্রিত রাখতে হবে, ধূমপান একটা বড় ফ্যাক্টর, সেটা বন্ধ করতে হবে। জিনিসগুলো মেনে নিয়মিত আই মিন কন্ট্রোল বা ডিসিপ্লিন লাইফ লিড করলে ভালো থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার, মানে একেবারেই খুব যথার্থভাবে শেষ করলেন। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে আবারও কথা হবে, এবং অসংখ্য ধন্যবাদ ডাক্তার আসিফ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের দুজন কার্ডিয়াক সার্জন দেশ এবং যিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটের একটি বিশাল একটি অংশ যিনি কভার করছেন, এবং ডাক্তার আসিফ শেফিল্ড ইউনিভার্সিটি যুক্তরাজ্য থেকে এসেছেন। তো আমরা আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে সত্যিকার অর্থে নিজের হার্টটিকে সুস্থ রাখার জন্য কিন্তু আমাকেই নিজেকেই সচেতন হতে হবে, এবং তার জন্য যে জীবনধারাটির কথা বললেন যে আমাদেরকে হাঁটতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে, খাবারটিকে নির্দিষ্ট করতে হবে, এবং যে আমাদের অতিরিক্ত চিন্তা ভাবনা এবং আধুনিক জীবনযাপনের যে কুফলগুলো সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।